আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তন্ময় সরকার, অধ্যয়নরত আছি ঢাকা ইউনিভার্সিটি ইংরেজি বিভাগে। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের ইংলিশ কোশ্চেন বিশ্লেষণ করব। এই ইউনিটটা মূলত ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের ইউনিট, কিন্তু এখানে আমরা যারা সায়েন্স এবং আর্টস স্টুডেন্ট আছি তারা চাইলে গ্রুপ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারি এবং তোমরা এখানে পরীক্ষা দেওয়ার মাধ্যমে এফবিএস এর যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাবে। তাই তোমাদের যে বন্ধুরা সি ইউনিটের পরীক্ষা দিতে চাই তাদের তোমরা কমেন্ট বক্সে মেনশন করতে পারো। চলো আমরা শুরু করি। এটা 2024-25 সেশনের একটা প্রশ্ন। এই প্রশ্নে আমি নিজেও কিছুদিন আগে পরীক্ষা দিয়েছি এবং আমি সি ইউনিটে 12তম স্থান অধিকার করেছিলাম। চলো 1 নাম্বার দিয়ে শুরু করছি। শ্যালি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার। হ্যাজ বিন ওয়ার্কিং, এটা আমরা সবাই জানি যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, এবং এখানে যদি এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের সাথে যদি সময় উল্লেখ থাকে তাহলে সাধারণত সিন্স অথবা ফর ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখো সিন্স এবং ফর আছে শুধুমাত্র অপশন এ এবং অপশন বিতে, বাকি দুইটাতে সিন্স এবং ফর কোনোটাই নেই। তার কারণে প্রথমে আমরা সি এবং ডি নাম্বারটা ইলিমিনেট করে দিতে পারি, অর্থাৎ সি এবং ডি নাম্বারটা হচ্ছে না। এখন আমাদের অ্যান্সারটা আছে হয় এতে নয় বিতে। এখন আমরা জানি সিন্সের অর্থ থেকে, সিন্স অর্থ থেকে আর ফর অর্থ ধরে। ফর সবসময় ধরে মিনিং দেয় এবং সিন্স দেয় থেকে। এখন শ্যালি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ সিন্স 6 মান্থ। এখন শ্যালি এখানে কাজ করছে 6 মাস ধরে নাকি 6 মাস থেকে। অবশ্যই আমরা কখনো বলবো না যে এখানে 6 মাস থেকে সে কাজ করছে, বরং 6 মাস ধরে সে কাজ করছে। এখানে আর একটা সহজ বুদ্ধি আছে, সেটা হচ্ছে ফর প্লাস গণনাযোগ্য কোনো সংখ্যা। ফর প্লাস যদি গণনাযোগ্য কোনো সংখ্যা হয় তাহলে সাধারণত ফরই বসবে। এখানে দেখো ফরের পরে একটা সংখ্যা আছে গণনাযোগ্য, যেটা 6, তার কারণে এটা অ্যান্সার হবে ফর। এছাড়া বাংলা করলেও সহজেই বোঝা যাচ্ছে যে আমরা সাধারণত ধরে বলি, কখনো থেকে বলি না। এই ক্ষেত্রে যদি এখানে কোনো একটা যদি মর্নিং থাকতো, যেমন ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, যদি এটা হইতো তাহলে দেখো সকাল ধরে কিন্তু বৃষ্টি হয় না, সকাল থেকে বৃষ্টি হয়। তার কারণে এখানে কিন্তু অ্যান্সারটা কিন্তু সিন্স হইতো। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এটা এসেছে প্রিপোজিশন থেকে। প্রিপোজিশন, সি ইউনিটের কোশ্চেনের জন্য প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেকগুলো করে প্রশ্ন আসে প্রিপোজিশন থেকে প্রতি বছরই। 2 নম্বর প্রশ্ন, শি হ্যাজ লস্ট হার পাসপোর্ট এগেইন, দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস ড্যাশ। এটা এসেছে রাইট ফর্ম অফ ভার্বের একটা রুল থেকে, এবং দিস ইজ দ্য সেকেন্ড টাইম এটা দিয়ে একটা নির্দিষ্ট রুল আছে, সেই রুল থেকে এটা এসেছে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, যেটাই থাকুক না কেন এরপরে এটা স্ট্রাকচারটা এরকম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের V3। এখন এই স্ট্রাকচার মেনটেন করছে শুধুমাত্র নাম্বার এ। দেখো দিস ইজ দ্য সেকেন্ড টাইম, এরপরে দিস এখানে সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ দরকার আমাদের। এখানে হ্যাজ আছে শুধুমাত্র এ নাম্বারে এবং ভার্বের V3 ফর্ম আমাদের দরকার। V3 ফর্মটা আছে এ নাম্বারে। এখন বাকিগুলোতে এই রুলসটা ফলো করছে না, তার কারণে বাকি তিনটাই হবে না। যদিও আমরা আর একটাভাবে এই বাকি তিনটা অপশন এলিমিনেট করতে পারি, সেটা হলো এখানে শি হ্যাজ লস্ট হার পাসপোর্ট এগেইন, এখানে যদি মিনিং ধরে করো, বিং হিট এখানে অর্থের সাথে যাবে না। দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস বিং হিট, এটার কোনো অর্থই হয় না, তার কারণে এটা হচ্ছে না। এরপরে দেখো প্রথম অংশ কিন্তু প্রেজেন্টে আছে, হ্যাজ লস্ট। তুমি একটা অংশ কোনো একটা সেন্টেন্সের একটা অংশ প্রেজেন্টে আছে, বাকি আর একটা অংশ কিন্তু তুমি কখনোই পাস্টে করতে পারবে না। এখানে কিন্তু হ্যাপেন্ড দেওয়া আছে, তার কারণে সহজেই হচ্ছে না। আর যদি প্রথম দুইটার মধ্যে কনফিউশন হয় তখন এই যে এই রুলসটা যদি তোমরা ফেলো তাহলে বোঝা যাচ্ছে যে অ্যান্সার হবে নাম্বার 1। 3 নম্বরে চলে যাচ্ছি আমরা। হোয়াট ড্যাশ টু গেট অ্যান নিউ ড্রাইভিং লাইসেন্স, এটা হচ্ছে বেসিক সেন্টেন্স যে স্ট্রাকচারটা আছে সেখান থেকে এসেছে। এটা হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের রুল। এখানে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেখান থেকে প্রশ্ন এসেছে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এরকম, WH কোশ্চেনের থাকে, এরপরে আমাদের থাকে হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব থাকে, এরপরে আমাদের থাকে সাবজেক্ট, সাবজেক্ট থাকার পরে আমাদের মেইন ভার্ব থাকে,
এবং মেইন ভার্বের পরে থাকে আমাদের এক্সটেনশন, মানে বাকি অংশ, বাকি যা কিছু থাকুক না কেন সেটা হচ্ছে এই মেইন ভার্বের পরে থাকবে। এখন এখানে এই রুলস ফলো করেছে, দেখো কোনটা। প্রথমেই আমরা ডি নাম্বার থেকে দেখি, ডাবল এইস কোশ্চেন আছে, এরপরে অক্সিলারি ভার্ব দরকার। সি এবং ডিতে দেখো প্রথমেই সাবজেক্ট চলে এসেছে, অক্সিলারি ভার্ব কিন্তু সি আর ডিতে কিন্তু নেই, তার কারণে আমাদের সি এবং ডি নাম্বারটা হচ্ছে না। এখন আমরা দেখব বি এবং এ নাম্বারটা। এখন বিতে দেখো ডাবল এইস কোশ্চেন আছে, এরপরে অক্সিলারি ভার্ব ডু আছে, সাবজেক্ট দরকার আমাদের, সাবজেক্ট আই আছে, এরপরে আমাদের মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব কিন্তু হ্যাভ, এখানে কিন্তু হ্যাভ কিন্তু অক্সিলারি ভার্ব না, এরপরে এক্সটেনশন আছে, এক্সটেনশন টু ডু বা ইনফিনিটিভ যেটাই থাকুক না কেন। এরপর তাহলে এটা আমরা ধরলাম এটা অ্যান্সার হতে পারে, আমরা এখনো শিওর না কারণ আর একটা অপশন আছে, তার কারণে আমরা ওটাও একটু দেখব। এখানে ডাবল এইস কোশ্চেন আছে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, কিন্তু দেখো এখানে মেইন ভার্ব নেই, সরাসরি ইনফিনিটিভ চলে এসেছে, ইনফিনিটিভ কিন্তু মেইন ভার্ব নয়, এখানে ইনফিনিটিভ থাকার কারণে এটা কিন্তু অ্যান্সার হচ্ছে না। যদি এখানে একটা মেইন ভার্ব থাকতো তাহলে এটা আমাদের অ্যান্সার হতে পারতো, তাহলে এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে আমাদের বি নাম্বার। এই সেন্টেন্স স্ট্রাকচারটা তোমরা যদি মনে রাখো, এরকম যতগুলো কোশ্চেনে আসুক তোমরা সহজেই পারবে ইনশাল্লাহ। এরপরে 4 নাম্বার, আই হ্যাড বেটার গো নাও, আই প্রমিসড ড্যাশ লেট। অর্থাৎ আমার বরং এখন যাওয়া ভালো, কারণ আমি কোনো একজনকে কথা দিয়েছি। এখন অপশনগুলো পড়ে বুঝবো যে আসলে মিনিংটা পুরো কি আসছে, নট বিং, নট টু বিং, টু নট বি, আই উডেন্ট বি ড্যাশ লেট। অর্থাৎ অপশনগুলো পড়ে বোঝা যাচ্ছে যে সে কাউকে একজনকে কথা দিয়েছিল যে সে দেরি করবে না, এরকম অর্থ আসছে। এখন দেখো এখানে প্রশ্নকর্তা একটু চালাকি করেছে, আসলে এই তিনটাই হচ্ছে নট টু বি থেকে প্রশ্নকর্তা এই তিনটা অপশন বানিয়েছেন। যদি নট টু বি থাকতো তাহলে অ্যান্সারটা নট টু বিই হতো। যদি আমরা টু প্লাস ভার্বের ভি1 হচ্ছে ইনফিনিটিভ, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে নটটা কিন্তু প্রথমে আসে, কিন্তু দেখো এখানে এসেছে টু নট বি, অর্থাৎ নটটা মাঝে এসেছে, এটা কিন্তু নেগেটিভ ইনফিনিটিভ, নেগেটিভ যে নট দিয়ে যে আমরা নেগেটিভ করবো সেটা কিন্তু হয়নি। এবং নট টু প্লাস ভার্বের ভি1 হয় সাধারণত আমরা জানি, দেখো টু এর পরে এখানে আইএনজি যুক্ত হয়ে গেছে, তার কারণে এটাও হচ্ছে না, এটারও সেমই অবস্থা। এখন বাকি থাকে একটা, আই উডেন্ট বি। তারপরে এটা কিন্তু আর একটা রুলস ফলো করেছে, যেমন এখানে বাক্যের প্রথম অংশে কিন্তু পাস্টে আছে, যেমন আই প্রমিসড, এবং সে অতীতে কাউকে প্রমিসড করেছিল, তাহলে পরের অংশটা অবশ্যই অতীতে হবে, এটা উইলের কিন্তু পাস্ট ফর্ম আমরা সেটা জানি ওট, তার কারণে অ্যান্সার কিন্তু ডি নাম্বার হচ্ছে। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, হোয়াট ইজ দ্য ওয়াইজ ডু ইন দ্য বিগিনিং ফুলস টু ড্যাশ ড্যাশ দ্য এন্ড। এটা প্রিপোজিশনের একটা রুলস, এটা প্রিপোজিশন থেকে এসেছে, প্রিপোজিশন, এটা প্রিপোজিশনের রুল। এবং মজার বিষয় হলো এটা আমি পরীক্ষায় ভুল করেছিলাম, কিন্তু তোমাদের সামনে এখন ব্যাখ্যা করছি, কারণ এটা কিন্তু সাধারণ যে প্রিপোজিশনের নিয়ম সেটা দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো না, কারণ এটা একটা প্রভাব। আর আমি পরীক্ষার হলে বসে এই প্রভাবটা জানতাম না যে এটা আসলে প্রভাব। আমি ওই সারা বছর পড়তাম যে আমরা সবাই জানি প্রায় যে অ্যাট দ্য এন্ড হয়, অ্যাট দ্য এন্ড, আমিও পরীক্ষার হলে কোনো কিছু না দেখে সরাসরি অ্যাট দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে প্রভাবের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ব্যতিক্রম, তুমি প্রভাব চেঞ্জ করতে পারবে না, ওখানে যেরকমই আছে তোমাকে সেরকমই লিখতে হবে। এছাড়া তোমরা বইয়ে দেখবা লিটারেচারের কিছু ওয়ার্ক আছে, যেমন কোনো কবি বা সাহিত্যিকের লেখা অংশ দেখবা যে বিশেষ করে বিউপি এই কাজটা খুব বেশি করে, ওরা একটা লাইন তুলে মাঝে ড্যাশ দিয়ে দেয়। তুমি দেখবা যে ওই 4টা অপশনের মধ্যে এমনও অপশন আছে যেটা সিমিলার ওয়ার্ড, তুমি এখন ভাবতে পারো যে দুইটাই তো সেম মিনিংই দিচ্ছে, আমি যে কোনো একটা দিয়ে দিই অ্যান্সার হয়ে যাবে, আসলে কিন্তু তা না, কারণ ওখানে ওই সাহিত্যিকের যেভাবে লিখেছে তুমি সেটা কখনোই চেঞ্জ করতে পারবে না, যে ওয়ার্ডটা ওখানে আছে বইয়ে আছে বা যে এরকম প্রভাবে যদি থাকে তোমাকে ওটাই দিতে হবে, কোনো নিয়ম টিয়ম এখানে মানার কোনো দরকার নাই। এখানে দেখো হোয়াট দ্য ওয়াইজ ডু ইন দ্য বিগিনিং ফুলস টু ড্যাশ দ্য এন্ড, এটার অ্যান্সারও ইনই হবে, এটা একটা প্রভাব। এটার অর্থটা এরকম আসে যে যা জ্ঞানীরা যা শুরুতেই করে মূর্খরা তা করে শেষে, এরকম একটা অর্থ। এখানে এই সাধারণ যে প্রিপোজিশনের রুল এটা দিয়ে তোমরা এটা আনসার করতে পারবে না, এটার জন্য তোমার কিছু প্রভাব, যেগুলো গুরুত্বপূর্ণ প্রভাব আছে সেগুলো তোমাকে আলাদা করে একটু পড়ে রাখতে হবে। এটাও প্রিপোজিশন থেকে এসেছে, তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মালিহা ইজ গুড ড্যাশ টেনিস। আমরা জানি গুড অ্যাট মানে কোনো কিছুতে ভালো, কোনো কিছুতে যে যদি ভালো হয় আমরা এই শব্দটা ইউজ করি যে গুড অ্যাট, যেমন এখানে ইউজ করা আছে মালিহা ইজ গুড অ্যাট
টেনিস, তাহলে এখানে অ্যান্সার হবে টেনিস। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে তোমাকে আলাদা করেই পড়তে হবে, এটা তুমি নিয়ম মেনটেন করে মিলাতে পারবে না। যে প্রিপোজিশনের যে সাধারণ যে রুলসগুলো থাকে, হয়তো মনে হতে পারে যে রুলস মেনটেন করে দেখি হয় কিনা, কিন্তু এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন এরকম আরও আছে, ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড ইন, তারপর আছে অ্যাবস্টেইন ফর্ম, এরকম আরও অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। গুরুত্বপূর্ণগুলো তোমাকে অ্যাডমিশন টাইমে বারবার পড়তে হবে, নয়তো তুমি এগুলো অ্যান্সার করতে পারবে না, কারণ নিয়ম যেহেতু নেই এখানে, তোমাকে মুখস্থই করতে হবে। 7 নম্বর কোশ্চেন, দ্য প্রফেসর সেড সাম পারফেক্ট ওয়ার্ড, অর্থাৎ প্রফেসর কিছু গুরুত্বপূর্ণ কাজ দিলেন, ড্যাশ দ্য এন্ড অফ দ্য সেমিস্টার, সেমিস্টারের শেষে একটা নির্দিষ্ট পয়েন্ট সময় বলে দিয়েছে, একদম সেমিস্টারের শেষে, যেটা এসেছে অ্যাট দ্য এন্ড, এখানে অ্যাট হবে। এটা সেম মানে যে আগে যে বললাম, এখানে ছিল প্রভাব থাকার কারণে আমরা এই অ্যাডটা বসাতে পারিনি, কারণ এটা প্রভাব আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু সাধারণত কিন্তু অ্যাট দ্য এন্ডই কিন্তু হয়, এখানে অ্যান্সারটা অ্যাট হবে। অফটা র অর্থে আসে, অফের অর্থ বাংলা অর্থ র আসে। আচ্ছা, আমরা 8 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। স্টপ ডুইং রং থিংস লেস্ট ইউ আর কট, তোমরা এই লেস্টের নিয়ম একাডেমিক থেকেই পড়ছো, এবং লেস্ট দেখার পরে পরেই হয়তো তোমরা অনেকে অপশনে খুঁজবে যে শুড কোথায়, শুড থাকলে ওটাই মেরে দেবো, ওটাই অ্যান্সার হয়ে যাবে। আসলে কিন্তু দেখো এখানে কিন্তু শুড নাই, উড, উইল, মাইট, মে, এখানে কিন্তু শুড নাই। তোমরা দেখেই কনফিউজ হয়ে যাবে, এটা কি হলো, সারা বছর পড়লাম লেস্টের পরে শুড হয়, কিন্তু শুড নাই। কিন্তু লেস্টের পরে কিন্তু আরও দুইটা জিনিস হতে পারে, লেস্ট প্লাস, লেস্টের পরে হতে পারে শুড, লেস্টের পরে হতে পারে শুড অথবা মাইট, শুড মাইট হতে পারে। এছাড়া আর একটা হতে পারে, সেটা হচ্ছে ইনফিনিটিভও মনে হয় মাঝে মাঝে, বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটটা হয়, বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, এই তিনটা হয়। দেখো এখানে যেহেতু আমাদের শুড নেই, আমরা মাইটই বসাবো, সেক্ষেত্রে মাইট আছে শুধুমাত্র অপশন 3তে, তার কারণে আমাদের অ্যান্সার এটাই হবে, বাকিগুলো জাস্ট এমনি দিয়ে দিয়েছে। এখন বেয়ার ইনফিনিটিভের রুলসটা যদি তোমরা ফলো করো, এটা এরকম, বেয়ার ইনফিনিটিভটা একটু রেয়ার, খুব একটা আসে না বেয়ার ইনফিনিটিভটা, তবে দেখে রাখা ভালো, আমি বলে দিচ্ছি কেমন আসে বেয়ার ইনফিনিটিভটা। যেমন ধরো ওয়াক কেয়ারফুলি, কেয়ারফুলি, ওয়ার্ক কেয়ারফুলি, লেস্ট ইউ ফল। অনেকেরই মনে হতে পারে যে এরকম, যদি তুমি যদি না জানো যে বেয়ার ইনফিনিটিভও বসতে পারে, তুমি হয়তো পরীক্ষার হলে এরকম একটা যদি দিয়ে দেয়, তুমি ভাববা যে এখানে শুড নাই, তার মানে এখানে ভুল আছে, কিন্তু বেয়ার ইনফিনিটিভ কিন্তু বসে। দেখো বেয়ার ইনফিনিটিভ হচ্ছে টু থাকবে না, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার ওয়াজ রাদার ওর্স্ট দ্যাট আই হ্যাড এক্সপেক্টেড, এখানে মানে কেউ একজন এক্সপেক্টেড, যেটা এক্সপেকটেশন ছিল যে হয়তো খেলোয়াড়রা অনেক ভালো খেলবে, কিন্তু তার তুলনায় খেলোয়াড়রা কিন্তু খারাপ খেলেছে, অর্থাৎ দুটো জিনিসের মধ্যে তুলনা করেছে, এক্সপেকটেশন আর পারফরমেন্সের মধ্যে তুলনা হয়েছে। এখন তুলনা বোঝালে আমরা জানি, এটা এই কোশ্চেনটা এসেছে ডিগ্রি থেকে, এই কোশ্চেনটা এসেছে ডিগ্রি থেকে। এখন যেহেতু ডিগ্রি থেকে কোশ্চেন এসেছে এবং তুলনা বোঝাচ্ছে দুটো জিনিসের মধ্যে, এখন দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝাতে আমরা জানি সেটা হয় হচ্ছে কম্প্যারিটিভ, দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝালে হয় কম্প্যারিটিভ। কম্প্যারিটিভের সাধারণত রুলসটা এরকম, স্ট্রাকচারটা কম্প্যারিটিভ, এটাতে দ্যান থাকে এবং একটা ক্লজ থাকে শেষে, এটাই হচ্ছে কম্প্যারিটিভ ডিগ্রির আর কি স্ট্রাকচার। এখন দেখো দুটো জিনিসের মধ্যে তুলনা করেছে এবং এখানে আন্ডারলাইন করে দিয়েছে যে ভুল কোন, এই অংশটুকুর মধ্যে ভুল কি আছে। এখন দেখো যেহেতু কম্প্যারিটিভ, এখানে আছে ব্যাড, কম্প্যারিটিভ ডিগ্রিতে কিন্তু এখানে ওর্স্ট আছে, দেখো ওর্স্টের কম্প্যারিটিভ কিন্তু ব্যাড না, ওর্স হয়। দেখো এখন ওর্স আছে কোনটাতে, ওর্স বিতে আছে, সিতে আছে, ডিতে, তিনটাতেই কিন্তু ওর্স আছে। এখন এ যেহেতু ব্যাড আছে, অর্থাৎ এটা আছে হচ্ছে পজিটিভ ফর্মে, তার কারণে এটা হচ্ছে না প্রথমে অ্যান্সার। এখন দেখো বি সি ডিতে ওর্স আছে, আচ্ছা ঠিক আছে এই তিনটা। এখন দেখো তারপরে আমাদের স্ট্রাকচারে ছিল দেন, এখন দেন আছে বিতে দেন আছে, সিতে দেন আছে, কিন্তু দেখো ডিতে দেখো এখানে আছে দ্যাট, এখানে স্ট্রাকচারে পড়লাম দেন, অথচ এখানে আছে একটা নাউন। এখন ক্লজ আছে শুধুমাত্র এটাতে, আই হ্যাড এক্সপেক্টেড, তাই অ্যান্সার হচ্ছে নাম্বার বি, এটাই অ্যান্সার।
এরপরে আসছে এটা স্পেলিং থেকে আসছে সরাসরি। তোমরা বইয়ের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দেখবা, খেয়াল করে প্রত্যেকটা প্যাসেজেই কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোই প্র্যাকটিস করবা। বিশেষ করে লেসনের শেষে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, হয়তো সিনোনিম অ্যান্টোনিমের জন্য দেওয়া আছে, বা তোমাকে কোনো একটা ওখান থেকে ওই বলতে এরকম করতে হয়, যেখানে নাউন দেওয়া আছে তোমাকে অ্যাডজেক্টিভের কাজ করতে দিছে, অ্যাডজেক্টিভ আছে নাউন বা অন্যান্য জিনিস করতে বলেছে, ওই জায়গা থেকেই কিন্তু দেখো কাজ দিয়েছে হয়তো একটার, কিন্তু ওখান থেকেও কিন্তু এরকম চলে আসে, এরকম ইতিহাসও আছে প্রশ্নের। এখানে প্রোপাগান্ডা শব্দটির এসেছে প্রো, এই দেখো এখানে প্রোপো আছে, তার কারণে এটা ভুল। এরপরে আছে প্রো পা, এই যে গ্রান্ডা, গ্রান্ডা নয় কিন্তু প্রোপাগান্ডা, প্রোপাগান্ডা এটা ঠিক আছে। তারপরে আছে পো, এটা প্রথমেই ভুল আছে, এটা তোমরা সংক্ষেপে এরকম করে ভেঙে লিখতে পারো প্রো। তোমরা যদি কেউ কোনো কিছুতে ভালো হয় তোমরা কি বলো, প্রো, প্রো পা গান্ডা, এরকম করে ভেঙে ভেঙে মনে রাখতে পারো, তাহলে তোমাদের কাছে স্পেলিং খুব সহজ হবে। প্রোপাগান্ডা, এটা স্পেলিং এর। এরপরটাতে চলে যাচ্ছি, এটা বুকআপস থেকে এসেছে সিনোনিমের, পার্টিনেন্ট। এই পার্টিনেন্ট শব্দটার অর্থ হচ্ছে প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক। পার্টিনেন্ট শব্দটার অর্থ হচ্ছে প্রাসঙ্গিক। এখন দেখো সিনোনিম, সিনোনিম খুঁজতে বলেছে, আমরা দেখি পেনিট্রেট, পেনিট্রেট 2 নম্বরে আছে পেনিট্রেট। এই পেনিট্রেট শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু ভেদ করে ঢুকে যাওয়া, সেটা হচ্ছে পেনিট্রেট। আর এখানে আছে প্রাসঙ্গিক, এখন প্রাসঙ্গিকের সাথে পেনিট্রেট কোনোভাবেই যাচ্ছে না, তার কারণে এটা হবে না। রিলিভেন্ট, আমরা জানি রিলিভেন্ট অর্থ প্রাসঙ্গিক, এটা হতে পারে। ডিস্টার্বড, ডিস্টার্ব মানে হচ্ছে উদ্বিগ্ন, এটাও হচ্ছে না, কারণ প্রাসঙ্গিকের সাথে উদ্বিগ্ন তো যায় না। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে যেটা সঠিক নয় সেটাই ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আর এটা হচ্ছে প্রাসঙ্গিক, তার মানে বোঝাই যাচ্ছে এখানে অ্যান্সারটা হচ্ছে সি। পরবর্তী এবং লাস্ট কোশ্চেন, কারণ সি ইউনিটে কিন্তু মাত্র 12টা কোশ্চেন থাকে ইংলিশ থেকে, এবং অ্যান্সার কোশ্চেনগুলো দেখলা বেশিরভাগ কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের রুল থেকে আর এসেছে হচ্ছে প্রিপোজিশন থেকে, তাই এই দুইটা কিন্তু প্রতি বছরই প্রায় সেম থাকে, বাকিগুলো অল্প অল্প করে চেঞ্জ হয়। এখন দেখো লাস্ট কোশ্চেনটা আছে হচ্ছে অ্যানালজির, এটা এসেছে অ্যানালজি থেকে, এটা অ্যানালজির কোশ্চেন। Which one of the following pairs is similar in relationship to saw, carpenter? এখন এই স কিন্তু সি স সিন যে আছে ওটার কিন্তু স না, সি স সিন, এই সটা কিন্তু এই স না, এই সর অর্থ হচ্ছে করাত। এখন করাত ব্যবহার করে কে? করাত ব্যবহার করে কার্পেন্টার, কার্পেন্টার অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি। অর্থাৎ প্রথমে আছে অস্ত্র, এরপরে আছে পেশা, প্রথমে অস্ত্র তারপরে পেশা, এই সিকোয়েন্সটা ফলো করেছে কোন অপশনটা সেটাই আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখি নাম্বার এ, নাম্বার এতে আছে পেইন্টার। পেইন্টার একটা পেশা, দেখো পেশাটা কিন্তু শুরুতে চলে এসেছে, কিন্তু আমাদের কিন্তু প্রথমে দরকার মানে ওই পেশার সাথে জড়িত যে অস্ত্রটা সেটা কিন্তু আমাদের শুরুতে দরকার, কিন্তু দেখো পেশাটাই দিয়ে আছে শুরুতে, তার কারণে এটা প্রথমেই হচ্ছে না। এরপরে আছে দেখো ফার্মার, অ্যাগন। ফার্মার ঠিক আছে, পেশাটা পরেই আছে, এটা কিন্তু ঠিক আছে দেখো, কিন্তু এই অ্যাগন অর্থ হচ্ছে কনফ্লিক্ট, যেটা কনফ্লিক্ট বা স্ট্রাগল এই টাইপের অর্থ দেয়, এটা কিন্তু কোনো রকমের অস্ত্র নয়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। যেহেতু এটা কোনো রকমের অস্ত্র নয় এবং এখানে অর্থটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, তার কারণে এটাও হচ্ছে না। এরপরে নাম্বার সিতে দেখো এখানে আছে সিজার্স আর বারবার, অর্থাৎ কাঁচি আর নাপিত। এখন নাপিত অবশ্যই কাঁচি দিয়েই চুল কাটে, সেটা তোমরা সবাই জানো, অর্থাৎ প্রথমে ওই পেশার সাথে জড়িত অস্ত্র এবং পরবর্তী আছে ওইটা পেশা, তাহলে 3 নাম্বারটা সঠিক। 4 নাম্বারটা দেখো ভুল, ক্লথ টেইলর। এখন পেশাটা পরে আছে ঠিক আছে, কিন্তু ক্লথ কিন্তু কোনো অস্ত্র না, এটা কিন্তু তৈরি করে, যেমন কাঠমিস্ত্রি হয়তো কাঠ কেটে কোনো একটা হয়তো টেবিল চেয়ার এসব তৈরি করতে পারে, কিন্তু এখানে ক্লথটাও কিন্তু সেম অবস্থা, এটা কিন্তু কোনো অস্ত্র নয়, তার কারণে এটাও অ্যান্সার হবে না। এইটা ছিল তোমাদের 12টা কোশ্চেন, এবং আমরা দেখি কোনটা থেকে কতগুলো করে প্রশ্ন এসেছে। রাইট ফ্রম ভার্ব থেকে 3টা প্রশ্ন এসেছে, এবং যদি আরও কয়েকটা কোশ্চেন আমরা দেখলাম অন্য অন্য স্ট্রাকচারের মধ্যে ফেলেছি, ওগুলো রাইট ফ্রম ভার্বের যে কোশ্চেনের যে স্ট্রাকচারগুলো দেখবা নিয়ম এত বেশি যে প্রায় বেশিরভাগ ওই নিয়মগুলো দেখবা রাইট ফ্রম ভার্বের মধ্যেই চলে যায়। এখানে 3টা এসেছে রাইট ফ্রম ভার্ব থেকে, ভোকাবুলারি থেকে একটা সিনোনিম এসেছে, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে একটা,
ডিগ্রি থেকে একটা, ডিগ্রি থেকে খুব বেশি প্রশ্ন সাধারণত হয় না, এবার এসেছে। প্রিপোজিশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এবং আলাদা করে প্রশ্নে পার্টি থাকে প্রিপোজিশনের জন্য 3টা এবং বাইরে একটা এসেছে। স্পেলিং থেকে একটা এবং অ্যানালজি থেকে একটা। আশা করি তোমাদের জন্য ক্লাসটা খুবই হেল্পফুল হয়েছে। আর সি ইউনিটে এই তোমরা যারা ভালো করতে চাও সি ইউনিটে, তাদের মনে রাখবে শুধুমাত্র এই একটা বছরের কোশ্চেন তোমাদের জাস্ট দেখানো হলো। এছাড়া কোর্সে কিন্তু মোটামুটি বেশ কয়েকটা বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখানো হয় এবং তোমরা এখানে কোশ্চেন দেখেই বুঝতে পারছো যে অন্যান্য ইউনিট যেমন আমাদের যারা বিতে পরীক্ষা দেয় বা এতে পরীক্ষা দেয়, ওখানে যে যত কঠিন প্রশ্ন এবং ডিপ থেকে বোর্ড বই বেসড কোশ্চেন আসে, এখানে কিন্তু সেরকম না। তোমরা যদি তোমাদের বেসিকটা ক্লিয়ার করে যদি ইংলিশটা পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এখানে ভালো করার সুযোগ আছে। না, তোমরা যারা সি ইউনিটের কোর্সে ভর্তি হতে চাও, আমাদের স্কুল অফ এক্সিলেন্সে নতুন করে সি ইউনিটের কোর্স লঞ্চ করা হয়েছে। এটা বি ইউনিট থেকে পুরোপুরি আলাদা। তোমাদের সি ইউনিটে যেমন ইংলিশ দরকার, কারণ এখানে বি ইউনিটের ইংলিশ থেকে সি ইউনিটের ইংলিশ অনেকটাই সহজ, তাই তোমাদের অত ডিপ পড়ানো দরকার নেই। সেখানে আমাদের আলাদা করে সি ইউনিটের কোর্সে সি ইউনিট তোমাদের যেরকম দরকার সি ইউনিটের জন্য সেরকম করে ইংলিশ পড়ানো হবে এবং বাংলা এবং তোমাদের আর যেসব প্রশ্ন এসে থাকে অন্য অন্য অংশে অ্যাকাউন্টিং বা তোমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো আসে সেগুলোর জন্য আলাদা করে আমাদের অনেক মেন্টর, অভিজ্ঞ মেন্টর আছে। তোমরা আমাদের সি ইউনিটের কোর্সটা দেখতে পারো এবং সেখানে তোমরা আশা করি সেই কোর্স থেকে তোমরা সর্বোচ্চ আউটপুট পাবে এবং তোমাদের রেজাল্ট আশা করি ইনশাল্লাহ ভালো হবে। আসসালামু আলাইকুম।